আমার বই পড়ে অনেক ভালোবাসা করে বিয়ে করেছে। আপনার নিজের লেখা বইগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বই কোনটি? সবচেয়ে প্রিয় বলতে পছন্দ করে আমি, এটা কি আসলে আপনার জীবনে লেখা প্রথম বই হিসেবে কি এটা বেশি প্রিয় নাকি অন্য কোনো প্রথম কারণে? বই। জি আমি যেদিন পূর্ণ গোলাপ লেখা শেষ করলাম, শেষ লাইন লিখলাম, জি সেদিন আমার স্ত্রীকে বলেছিলাম যে জীবনে হয়তো আমি অনেক আরো বই লিখবো, কিন্তু এর মধ্যে বই আমি লিখতে পারবো না। আর আমার পকেটে আছে 10 টাকা, আমি 15 টাকা খরচ করবো কি করে? পাবলিশাররা বলে যে 30 লাখের উপরে চলে গেছে আপনার বই। 30 লাখের উপর। আপনার জন্ম হয়েছিল তো পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গ থেকে কেন আপনি বাংলাদেশে আসতেন বা আপনার আসার পেছনে কারণ কি ছিল? অনেক কারণ জড়িত ছিল। 4 তলা বিল্ডিং সব ব্রাহ্মণ বলে আমাদের জাত মারবার জন্য একে পাঠিয়েছে, এই বলে আমাকে কেটে ফেললো বলে সোরাবার করছিল। নতুন বছরে রকমারি গল্পগ্রাফির আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি মাহমুদুল হাসান সাদি। আজকে আমরা এমন একজন মানুষের গল্প শুনবো, তিনি কখনো নিন্দিত কখনো নন্দিত। আপনার হয়তো তার নাম শুনে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, বাট যাদের বয়স 35-এর বেশি বা 30-এর বেশি তারা তাকে খুব ভালো করে চেনে। আমাদের আজকের গল্পগ্রাফির অতিথি কাশিম বিন আবু বকর। নতুন বছরের গল্পগ্রাফির নতুন পর্বে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি জনাব কাশিম বিন আবু বকর সাহেবকে। আমরা আজকে শুনবো তার জীবনের গল্প। কাশিম বিন আবু বকর, এই নামে আপনি লিখে গেলেন। সেই 80 দশক আপনার লেখার শুরুটা কবে থেকে ছিল? শুরু ছিল আমার 68 থেকে 69। আপনার প্রথম বই প্রকাশিত হলো 69-এ? না, করম ধরি 69-এ। আচ্ছা, প্রথম বই প্রকাশিত হয় কত সালে? 86-এ। 86-এ। 78 থেকে আমার মাথায় ঘুরতো লিখবো আমি, কিছু মানুষকে কিছু দেবো। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো সেটা ঘুরতে ঘুরতে লিখলাম, 4টে বই লিখলাম। 86 পর্যন্ত 8 বছরে 4টি বই লিখলাম। জি। এবং তার প্রথমটা ফুটন্ত গোলাপ শেষে প্রথমবার করলো পাবলিশার। দুটো বই নিয়েছিল পাণ্ডুলিপি। কোন প্রকাশনী ছিল সেটা? সাহিত্যমালা। সাহিত্যমালা। এবং ওই পাণ্ডুলিপি আমি 4বার কপি করেছি। মানে এত লোক পড়েছে বইটা, এত পাবলিশার বাংলা বাজারে পড়েছে এবং লোকজন, যে পাবলিশারকে দিয়েছি তা সে পড়েছে, সে বাড়ির সবাইকে পড়িয়েছে। অর্থাৎ পাণ্ডুলিপি আমাকে 4বার নেতাকারি হয়ে গেছিল, পড়ার অযোগ্য হয়ে গেছিল। কপি করতে হচ্ছে 4বার ফুটন্ত গোলাপের। আচ্ছা। হ্যাঁ, তা শেষকালে উনি হিন্দু সাহিত্যমালা, আমি তখন তাকে মল্লিবাড়ি চাকরি করে চিরাঙে আলসালি হোটেলে থাকি 4 তলার উপরে। আমাকে ওখানে রিজার্ভ করে দিয়েছিল একটা রুম। আচ্ছা, আমি ওখানে ওই পাণ্ডুলিপি কপি করতেছিলাম। তো ওই কি নাম হলো সাহিত্যমালার নাম কি? অরুণ দাস বললে, এত রাত্রে আপনি কি করেন? আমার পাশে কামরায় ছিল। তো আপনি তখন ইয়ে করতেছিলেন, টাইপ করতেছিলেন? হাতে লিখতেন? আচ্ছা আচ্ছা। আমি বলে আমাকে একটা কপি আছে, তৈরি এমনি একটা আছে বলে নিয়ে গেল। দুটো নিয়ে গেল, পাণ্ডুলিপি ফুটন্ত গোলাপ আর ক্রন্দশী প্রিয়া। নিয়ে গিয়ে সকাল বা সারা রাত জেগে দুটো বই পড়েছে। পরে সকালবেলা আসছে চোখ লাল করে, বলে আমি আগে ফুটন্ত গোলাপ ছাপবো, পরেরটা ছাপবো। এটা কত সালের কথা বলছেন? এটা 86 সালে। 86 সালে। বাট মাঝখানে 8 বছর হচ্ছে যে আপনি তখন পাবলিশারের কাছে যাচ্ছেন, পাণ্ডুলিপি নিয়ে যাচ্ছেন। সদর লাইব্রেরি ছিল একটা, সদরঘাটে। উনি বলেছিল যে আপনি 4টে পাণ্ডুলিপি আমাকে 10,000 টাকা দেবো। জি। তো আমি এটা কিন্তু আপনার নামে বেরোবে না, এমডি মুরাদের নামে বেরোবে। তখন এমডি মুরাদের বই কি চলে। আচ্ছা, বুঝতে পারলেন? জি। তো আমি বললাম না, আমার যদি ছাপেন তাহলে দেবো, আমি না দেবো না, আমি দিলাম না। তো ওই সাহিত্যমালা অরুণবাবু নিয়ে এসে ওটা ছাপলো। তো আমাকে বললো যে আপনি কি নেবেন? আমি তো যখন 8 বছর পরে, জি 78 সাল থেকে 86, 8 বছর পরে একজন বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যাও, তখন আমার ভেতরটা একবারে তোলপাড় শুরু হচ্ছে, আনন্দ, চোখে পানি এসে গেছে। আমি বললাম আমাকে কিচ্ছু দিতে লাগবে না, আপনি বইটা একটু ভালো করে বার করেন। বুঝতে পারলেন? তারপরে নিল, তখন টাকা পয়সার কথা উঠেনি, উনি তুলেছিলেন রেখে দেবো। তো বইটা আমি অনেক বললাম যে ভালো করে করবেন, কিন্তু সবচেয়ে খারাপ করে ছাপলো। তখন তো ওই কম্পোজ ছিল, ঠ্যাং ভাঙাই কিন্তু তারপরেও বইটা এত চললো যে 6 মাসের মধ্যে বইটা শেষ হয়ে গেল। 6 মাসে কেমন বিক্রি হয়েছিল? 5,000 কপি। এক ধাক্কায় 5,000 কপি বিক্রি হয়ে গেছে। তো চলে যেতে আমাকে বলে এবার কি দেবেন? আমি বইটা কপিরাইট নিয়ে নিতে চাই। আমি বললি আমার তো তখন এই সমস্ত নলেজ নাই, লেখক সম্বন্ধে কোনো নলেজ নেই। আমি তখন সেলসম্যান, নিউ মার্কেটের সেলসম্যান।
সেলস ম্যানেজার ছিলাম মল্লিক ব্রাদার্স। আপনি মল্লিক ব্রাদার্সে তখন সেলস ম্যানেজার হিসেবে কাজ করছেন? জি। তো বলে আপনাকে 1,000 টাকা দিই। হ্যাঁ বলে তাই দেন। বুঝতে পেরেছেন? স্মরণ মনে 10 বছরের জন্য কপিরাইট নিয়ে নিল। 10 বছরের জন্য? হ্যাঁ, এবং কথা হয়েছিল একটা যে আমাকে প্রত্যেক এডিশনে 100 খানা দিবে কপি। 100 কপি করে বই দিবে আপনাকে? হ্যাঁ, কপি দিবে। আচ্ছা, লেখক কপি, সৌজন্য কপি হিসেবে সৌজন্য কপি দিবে আমাকে 100 কপি করে প্রত্যেক এডিশনে। মানে ধরুন প্রত্যেক এডিশনে, সেটা 3 মাসেও হইতে পারে, সেটা 1 বছরও হইতে পারে, যখনই নতুন একটা এডিশন আসবে 100 কপি করে আপনাকে দিতে হবে সৌজন্য কপি। তখন আমি মল্লিকের নিউ মার্কেটে তো কাজ করছি বই দিয়ে। জি। আর তখন ওই প্রত্যেক পাবলিশার আমাকে চেনে। জি। আমি যখন বই, আমি ওইখানকার চিটাগাং এর পুরন্দগ্রাফ বেচতাম এবং সবাই আমাকে জানো এর মতন। তখন আপনি নিউ মার্কেট, চিটাগাং নিউ মার্কেটে বিক্রি করতেন নাকি? না, নিউ মার্কেটে তখন আমাকে নিউ মার্কেটে ট্রান্সফার করছিল চিটাগাংয়ে। চিটাগাংয়ে, আচ্ছা। কিন্তু বই কোম্পানি বিক্রি হতো এসএসসি আর এইচএসসি বই, নোট বই সেল করার জন্য আমরা রেখে দিল। আচ্ছা, অর্থাৎ তার দেখবো সঙ্গে সঙ্গে আমার বইটাও বিক্রি হতো। এইভাবে খুব পরিচিত হলাম এবং একটা বই ও পরপর আমার কাছে সাহিত্য মহারাপ 8টা বই নাই। তরফদার প্রকাশের মালিক আমাকে বলে, আমি আপনার বই ছাপবো, আমি আপনাকে 5,000 টাকা করে কপিরাইট দেবো। আপনার 4টা বই প্রকাশিত হওয়ার পরে? আচ্ছা, মানে পঞ্চম বইটা তখন তরফদার প্রকাশনী চাচ্ছে। মুসলমান, আমার দুঃখই লাগলো, কোনো মুসলমান অত মানে প্রকাশক কোনো মুসলমান আমার বই ছাপলো না। প্রত্যেকের কাজে গেছি, কিন্তু হিন্দু ভাবলো ও বইটা সেল দেখে তরফদার প্রকাশনী মুসলমান উনি বইটা প্রকাশ করলো। উনি আমার কাছে 5,000 টাকা করে বলে, আমি ওকে 5,000 টাকা করে ও তো 1,000 করে দিয়েছিল। তারপরে ওইখানে আমার যাত্রা শুরু। তারপর যখন তরফ দেখতে বই বই অনুভূত বই, ও 5টা 6টা বই করেছে, খুব সেল দেখে তখন এবার অনুভব ও আসলে বলে আমি করবো, বুঝতে পারলেন? এইভাবে ও করতে করতে সেলিম সাহেব, কাকুরি সেলিম সাহেবও আমার কাছে অনেক বই করেছে, 17টা বই করেছে, বুঝতে পারলেন? আচ্ছা। তো তখন কিন্তু এদের কাছে চলে আসি যখন আমার 25টা বই কপিরাইটে বেরোবার পরে প্রতি প্রকাশনায় অবসর ও ম্যানেজারকে পাঠিয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। 2-3 বার ঘুরে পাইনি, একবার পেয়ে আমাকে হুন্ডা করে নিয়ে চলে গেল ওনার বাসায়। নিয়ে যে আমাকে বলল যে আপনার বই এত চলে আর আপনি কপিরাইটে দিয়েছেন কেন? আপনার বই আপনি রয়্যালটি চলে আসেন, অনেক টাকার মালিক হবেন, আপনার টাকা ওরা নিয়ে বড় লোক হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? তারপরে আমার বড় জামাই আমার সঙ্গে ছিল, মেয়ে জামাই, বড় মেয়ে জামাই। যাই হোক, সেটা তো এরা আমার ছেলে ছোট ছোট। উনি বললো 5খানা বই আমাকে দেবেন, এর মধ্যে আগে কাউকে দেবেন না, 10% আপনি রয়্যালটি পাবেন, আর কখন দেবেন না। একটা লিস্ট ছিল, ফর্ম। তখন যে অবসর প্রকাশনার আলমগীর সাহেব উনি আপনাকে বললেন যে হ্যাঁ, একটা ফর্ম 10% করে আপনাকে হচ্ছে রয়্যালটি দিবেন, আপনি কাউকে দিতে পারবেন না, রয়্যালটি কাউকে দেবেন না। আমার 5টার পরেও কোনো রয়্যালটি আর জীবনে কখনো দেবেন না আপনি এই হাতে কপিরাইটে। উনি 5টা বই একবারে নিয়ে আমাকে অনেক বেশ কিছু টাকা দিয়েছিল, টাকা এমনকি মনে নেই, 50,000 1 লাখ দিয়েছিল বোধহয় আমাকে। তা দিয়ে 5টা বই অনেকে দেওয়ার পরে আমি তখন ওই কাকুরি প্রকাশনী আসলো। আচ্ছা, বুঝতে পারছেন? এসে বই নিয়ে ছিঁড়াচুন বাংলা বাজারে টানা এছাড়া পড়ে গেল ছাপবার জন্য। আর তো তোমার রেট বেড়ে গেল, 5 থেকে 10 হলো, 10 হলো, 10-এর পরে আমি রয়্যালটি চলে আসি। মানে 25টা বই বেরোবার পরে আমি রয়্যালটিতে গেছি। 25টা বই প্রকাশিত কপিরাইটে। তার মানে আপনার প্রথম বই প্রকাশিত হলো 1986-তে, আর এরপর আপনার রয়্যালটিতে গেলেন, 25টা বই প্রকাশিত হলো। সেটা কত সালের ঘটনা? মানে মাঝখানে 5 বছর হচ্ছে যে আপনি শুধুমাত্র হচ্ছে যে তাদের ইয়ারলি একটা কমিশনে করছেন, একটা 1,000 টাকা করে আপনাকে যে দেওয়া হতো, মানে প্রত্যেক এডিশনে 1,000 টাকা করে আপনি পেতেন, সেইভাবে আসলে বইগুলো আপনার প্রকাশিত হইতো। আর এরপর 91 গিয়ে তখন হচ্ছে যে আপনি রয়্যালিটি 10% রয়্যালিটি সাহিত্য মেলা প্রকাশের পর 1,000 করে পরে 5,000 আসলে তরফদার থেকে। আচ্ছা, 5,000 এলো তরফদার থেকে। তারপরে আমার আসলে আপনার ফুটন্ত গোলাপ বইটি কেমন বিক্রি হয়েছে এখনো পর্যন্ত? ফুটন্ত গোলাপ তো আমি কাকুরির মুখে এটা 90 সালে না 92 সালে শুনেছি। সেলিম সাহেব বলেছে যে
বইমেলাতে দেখা হয়েছে, পাবলিশারদের লেখকদের একটা রুম ছিল, সেখানে আমাকে উনি পরিচয় করতে বলেছিল, নাকি প্রশ্নগুলো 3 লক্ষ চলেছে। এটা হলো 90 সালের ঘটনা। 90 সালের ঘটনা। তো এখনো পাবলিশাররা বলে যে 30 লাখের উপরে চলে গেছে আপনার বই। 30 লাখের উপরে মানে প্রতি বছর এত এডিশন দিয়েছে, এডিশন তো লেখে না, বুঝতে পারছেন? ওই 4-5টা ছাপার পরে একটা এডিশন দেখায়, বুঝতে পারছেন? এইভাবে এই যে আমি ছড়িয়ে পড়লো, তখন আমি পাবলিশারকে বলেছিলাম, সাহিত্য আমাকে, যে আপনি আমার বই, আমার মুসলমানের ধার্মিক বললে আপনার বই এখানে 90% মুসলমানের দেশ, আর 90% মুসলমানের দেশ এখানে যারা পড়ে। হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আহমেদ আমিও প্রচুর, আমার কালেকশন, আমিও পড়াশোনা করেছি। 80% মুসলমান যারা পড়ে, তার 80% গরিব মধ্যবিত্ত, তাদের সমাজকে নিয়ে আপনি লিখেছেন। এই জন্য আমি ছাপি, এই বই আমার বেশি চলে শহরে চেয়ে। তখন শহরে এত চলতো না, কিন্তু গ্রামে আপনার বই বেশি চলতো। হ্যাঁ, গ্রামে চলতো, সিলেট বা চিড়িয়াখানা গ্রামে বেশি চলতো। তখন আমি উত্তর বাংলা খুব কম চলতো। আমি উত্তর বাংলায় ট্যুরে গেলাম একবার, একটা হোটেলে। আমার বড় মেয়ে, এই ছেলে বোধহয় ছিল সাথে, গিয়ে ওখানে বিভিন্ন লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরি এবং বিভিন্ন যে সমস্ত পাঠাগার থাকে, সেই পাঠাগারে কিছু বই, প্রায় 20-30 হাজার টাকা বই ফ্রি ডিস্ট্রিবিউট করলো। মানে ওই এই দিলাম সৌজন্য সংখ্যা লাইব্রেরিতে সব, হ্যাঁ। তারপরে উত্তর বাংলা ধরে গেল, বুঝতে পারলেন? তো অনেক হিস্ট্রি আছে উত্তর বাংলা। তো আমাকে কোনটা বলবো ঠিক খেয়াল জানি। আপনি বলেন। আমার লাইফে বহুত যুবক যুবতী, তরুণ তরুণী আসছে, আচ্ছা, বুঝতে পারছেন? এমনকি বগুড়াতেই একটা মেয়ে আমার জন্য পাগল হয়েছিল। তার মা তাকে আমাকে দেখাবার জন্য এনেছিল। বললাম আমি আগে লেখককে দেখে আসি, তারপর তোকে নিয়ে যাবো। নিচে বসিয়ে হয়ে গেছে এক হোটেলে। তো আমি দেখে যাই, বুড়া ছেলে মেয়ে, মেয়েকে বলে তুই অনেকে। আর এমনি যেহেতু চিঠি আসছে, কত যে ফটো আসছে আমার কাছে, কত চিঠি আসছে। আপনার বাসার সবাই বিরক্ত হতো না এত চিঠি বা ইয়ে দেখে? হ্যাঁ, হতো না। আমাকে আমার ওয়াইফ বিশেষ করে বলতো, তোমার কথায় এবং লেখার মধ্যে যে জিনিসের জাদু আছে, যার ফলে মেয়েরা বেশি আকর্ষিত হয়। মানে মেয়েরা যেটা চায় সেই রকম ভাবেই আপনার লেখাটা সেই ভাবধারায় কথা। এই জন্য তোমাকে সবাই, কারণ আপনি বলতেছিলেন যে আপনার 60%-এর মতো পাঠিকা আপনার, কারণ ওদেরকেই আমি বেশি লিখেছি, ওদের উপরেই। কারণ আমার একটা মনে ছিল যে আদর্শ মা না হলে আদর্শ ছেলে জন্মাবে না, ছেলে মেয়ে হবে না। এই যে একটা টার্গেট ছিল আমার, মা যদি ভালো হয় তাহলে ছেলে মেয়েকে ভালো করে। মা হলো, একটা কথা পড়েছিলাম আমার স্কুল লাইফে, যে মা হলো ইউনিভার্সিটি। মাই ছেলেকে যেভাবে ছেলে মানুষ করবে, সে সেভাবেই সে মানুষ হবে। এই জন্য মেয়েদের উপরে আমার টার্গেট ছিল যাতে ভালো হয়। এবং এরকম আমার বই পড়ে অনেক দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে, এরকম চিঠিও আসছে, বুঝতে পারছেন? মানে দূর দূরান্ত থেকে, এমনকি দিনাজপুর থেকে, এই তো বয়স তরুণ তরুণ, দিনাজপুর থেকে বয়স্ক লোক, 60-70 বছর উপরে বয়স, 3 জন লোক আসছে আমাকে দেখার জন্য এই বই পড়ে। দিনাজপুর থেকে শুধু এখানে এসে ঢাকায় এসেছে। হ্যাঁ, তারা বললে কি যে আপনার হাতে জাদু আছে, আপনার তাহলে আপনি মানুষটা কেমন, বুঝতে পারছেন? নোয়াখালী থেকে আমার নায়ক এক বান্ধবী গ্রাজুয়েট, সে পাগল হয়ে গেছে যখন শুনেছে যে এইখানে তার বাসা। আমার মেয়ের বান্ধবীর বাবা আসলে, সে তো পাগল আমাকে দেখবে বলে। আসলে খুব সুশ্রী মেয়েছেরা আমাকে দেখতে আসলো। দেখে তো আমাদের তো লেখকদের চোখ অনেক রকম, মনে অনেক রকম, চোখ অনেক রকম, অন্তর্দৃষ্টি পর্যন্ত তারা আপনাকে বলবে, কথা বেশি বলা হয়ে যাবে, আপনার সামনে প্রশংসা করতে নাই, আপনাকে দেখে আমাকে এত ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে, যে সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। সবাইকে ভালো লেগেছে, কিন্তু সবাই হচ্ছে আপনাকে বেশি ভালো লেগেছে। যাই হোক, ওই রকম ও যখন আমাকে পরিচয় হলো, তো আমি বললাম বিদায় বেলার সময় আপ্যায়ন করার পরে আমি বলি, মা তুমি তো এসেছিলে খুব শখ করে আমাকে দেখতে, মনটা খারাপ করে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, কেন 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 খালো? তা আমি বললাম যে তুমি না বললে কি হবে, আমি তোমার মুখ চোখ দেখে বুঝতে পারতেছি। তুমি একটা মনে করেছিলে
যে আমি 24-25 বছর ইয়ং যুবক, দেখতে খুব সুস্থি, আর সেটা 2 জন পরে একটা বুড়ো দেখতেছে, আমার ছেলে মেয়ে নাতিপুতা হয়ে গেছে, তবে তো অটোমেটিক তো মনটা ভেঙে বলে না না না, অস্বীকার করলো, অনেক কথা বললো, হেসেই বললো, আমি তুমি যতই বলো কিন্তু আমি তোর মন পড়ে ফেলেছি। তো এরকম অনেক কিছু আমি কিন্তু আমি অনেক অনেক এদিক ওদিক চলে যাচ্ছি, আমার মাথা বললাম না আমার আপনি বলেন, আপনার গল্পগুলো শুনতে আমাদের খুব ভালো লাগতেছে। কুষ্টিয়া থেকে একটা পারদুয়ারি একটা মেয়ে, সে নিজের রক্ত ব্লাড কেটে চিঠি লিখে পাঠিয়েছে, 4 পৃষ্ঠা। হ্যাঁ, পাগল, চিঠিও পাঠিয়েছিল, আমি চিঠি অবশ্যই রিটার্ন করে দিয়েছিলাম তাকে। আমি যত বলছি যে আমি যে 2-3টে আমার ছেলে মেয়ে আছে, নাতিপুতা আছে, কিছুদিন শেষ হলে আমি আমার বড় মেয়েকে ধরিয়ে দিলাম ফোনটা, আমি বল তুই যে আমি তার বড় মেয়ে। সে একদম পাগল হয়ে গেল, তার ভাবি একটা চিঠি সাথে দিয়েছিল, বলে ও আপনার জন্য এত পাগল যে খাওয়া দাওয়া সবাই আপনার, ওর নাম একটা উৎসর্গ করেছি, ওইটার নাম আমার মনে নেই, পারদুয়ারি নামটা, গ্রামটার নাম মনে আছে পারদুয়ারি। তো এরকম অনেক কিছু আছে। সিলেটের একটা মেয়ে তো বাসায় চলে আসলো তার ভাইকে সাথে করে নিয়ে। তখন বাসায় পরিস্থিতি কেমন হলো? ছোট মেয়ের বিয়ে দিচ্ছি, বিয়ে মানে চিন্তা করছি, ভাইকে সাথে করে নিয়ে এসলো, বড় ভাইকে সাথে করে। তখন বাসার সবার কেমন অনুভূতি ছিল? হ্যাঁ, অনুভূতি ছিল, মানে সে এক বিরাট ব্যাপার, তাই না? তখন তার বিশ্বাস হলো। এরকম অনেক ঘটনা আছে। আমার ছোট মেয়ের খালা শাশুড়ি, সে গ্রাজুয়েট, সে চিটাঙে বাড়ি, আর সে চিটাঙে আন্দরকেলা মার্কেটে গিয়ে বলেছে ভাইকে, বড় ভাইকে বলেছে, ভাবিকে, যে এই লেখককে ছাড়া আমি জীবনে বিয়ে করবো না, একে খুঁজে বার করতে বড় ভাই জায়গায়। তো সে গেছে, গ্রাজুয়েট নিয়েছিল একটা, মার্কেটে গেছে, মার্কেটে গিয়ে তারা শুনেই তো হেসে হারলাক, বলে এরকম উনি তো বয়স্ক লোক। হ্যাঁ, তা ঠিক আছে, জেনে এসে বোনকে বলেছে যে ও তো বয়স্ক লোক, ছেলে মেয়ে নাতিপুতা হয়ে গেছে। সে বলে আমাকে এটা ভোলাবার জন্যে আমাকে এই কথা বলতেছে, মিথ্যে কথা বলতেছে। বাইরে এক সময় আমার ওই মেয়ের জামাই আমার মেয়েকে নিয়ে ওর মামা বাড়ি, ওর খালা হয়, ছোট জামাইয়ের খালা, সে গেছে চিটাং বেড়াতে, যে কথা উঠছে। তো আমার মেয়ে আর মেয়ের জামাই তো হেসে অস্থির। হ্যাঁ, তখন বললাম আমি, এই দেখ, তুই বিশ্বাস করিস নি, এই দেখ তার ছেলে, এই মেয়ে, এই জামাই তার। আমার মেয়ে তো তাদেরকে বুঝে পড়লো, অসব বাইদি ভাই। সে অনেক পরে অবশ্য আমার বাসায় এসেছিল, ওর মেয়েটার নাম রহিমা, বুঝতে পারলেন? তা আমি বললাম কি এখন আমাকে পছন্দ হচ্ছে, মানে আমার মেয়ের খালা শাশুড়ি তো বিয়ে নয়, তা আমি বললাম কি আমাকে পছন্দ হচ্ছে এখন। সে আর কি মুখ লুকিয়ে হাসে খালি, বুঝতে পারছেন না? এরকম ঘটনা বহুত লেখক, প্রত্যেক লেখক অনেকেই আশাহত হয়েছে আপনার, কারণ আপনি যখন আপনার লেখা প্রকাশিত, যখন আপনার বই প্রকাশিত হলো, তখনই তো আপনি মোটামুটি যে জীবনের মাঝামাঝি একটা পর্যায়ে, আমি 40 বছর, মানে আপনার প্রথম বই যখন প্রকাশিত হয় তখন আপনার বয়স 40। তো আমরা কথা বলতেছিলাম যে আপনার নাম ছিল একে ফরিদুল হক খান। আচ্ছা, এরপরে আপনি লেখালেখি শুরু করলেন কাশেম বিন আবু বকর হিসেবে। তো নামের এই পরিবর্তনটা কেন হলো? আমি যখন আমার আব্বা আম্মাকে আমি নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে পাসপোর্ট করে, এখানে এনেছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, আমার 2 ভাই, ছোট ভাইয়ের কাছে ছিল, আমি নিয়ে চলে আসলাম। এটা কত সালে? এটা 80-82 সালে। হ্যাঁ, তখন আমার অন্তত পাণ্ডুলিপি তখন লেখা হয়েছে 4-5টা। আচ্ছা, হ্যাঁ। তো তখন আমার আব্বা আম্মা দুজনে শিক্ষিত, ম্যাট্রিকুলেট। মা ম্যাট্রিক পাস পরীক্ষা দেয়নি, তো ইন্ডিয়াতে। তো যাই হোক, তারা আমার পাণ্ডুলিপি পড়লো, বুঝলেন? পড়ে আমাকে কাছে বসিয়ে আমাকে বললো, তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না। আমার চোখে পানি চলে আসতো। আর আমার ওয়াইফ তো রাত্রেবেলা যখন লিখতাম আমি, আমার ওয়াইফ ঘুম থেকে উঠে যদি আমাকে লিখতে দেয়, খাতাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিত বারান্দায়। কেউ বই বার করে না, আর তুমি সারাদিন ডিউটি করো, আবার সারা রাত যাবে, শরীর খারাপ করবে। হ্যাঁ, তারপর আমি চুপচাপ শুয়ে পড়লাম ওর পাশে। যখন দেখলাম ও ঘুমিয়ে গেছে, তখন উঠে আবার লিখতে। এরকম বহু কিছু হয়েছে এরকম। তো আমাকে বোঝাতো যে তুমি কান্না আসছো, আমার কেউ বই বার করেনি আমার, বুঝতে পারলি? মা আমাকে বলেছিল, মা আব্বা দুজনেই বলেছিলেন যে তুমি দুঃখ করো না,
তুমি তুমি মরে গেলেও তোমার আগে যদি আমি অবহেলা তোমার ছেলেকে উচিত করে যেও যেন তারা যেন তোমার বইগুলো ছাপে, কারণ সমাজ কিছু পাবে। তুমি সমাজকে অনেক কিছু দিয়েছো, তুমি সমাজকে অনেক কিছু দিয়েছো, যেমন রঙরসও দিয়েছো তেমনি সমাজকে ধর্মীয় জ্ঞানও প্রচুর দিয়েছো, এবং কিভাবে ধর্মীয়ভাবে তুমি চলতে পারবে সে প্রলেপ তুমি দিয়েছো। অতএব ওনারা বলে গেছিলেন, বলে রেখে দিতে চেয়েছিলাম, মা খালি মাথা করতে ছোট ছেলে আছে তো, তারপরে পরে পাঠিয়ে দিলাম। আমি যখন বই ই করলাম তখন বললো আমি আব্বা আম্মার নাম অক্ষয়, বাপের নাম অক্ষয় করে যাব, বুঝতে পেরেছেন? আবু বকর হলো আমার আব্বার নাম। এই জন্যে কাসেম, আমার নাম আবুল কাসেম, কিন্তু কাসেম এমনি সাধারণ শর্ট করতে হবে, অত বড় নাম কি করে হবে? কাসেম বিন আবু বকর, আবু বকরের ছেলে কাসেম। সেইভাবে হচ্ছে, এইভাবে এই নামটা আমার আসল নাম থেকে অন্য নামে যাওয়ার এই একমাত্র কারণ। মানে আপনি আপনার বাবাকে মনে রাখতে চেয়েছেন? হ্যাঁ, চিরকাল যারা ঘর পড়বে সারা জীবন যারা বইটা বুঝে যতদিন থাকবে আবু বকরের ছেলে কাসেমের বই এটা। আচ্ছা আচ্ছা, যাক, তো খুব মজার গল্প। কারণ আপনি দেখলাম যে শুরুর দিকে যখন আপনার বই প্রকাশিত হলো তখন হচ্ছে যে মানুষের যে উচ্ছ্বাস সেটা আপনি পেয়েছেন। 8খানা বই পড়ে মারা গেছেন। 8খানা বই পড়েছেন? হ্যাঁ, ছাপা বই এখান থেকে আছে। আপনি হচ্ছে যে আপনার জন্ম হয়েছিল তো পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গ থেকে কেন আপনি বাংলাদেশে আসতেন, বা আপনার আসার পেছনে কারণ কি ছিল? অনেক কারণ জড়িত ছিল। প্রথম কারণ হলো, মনে করেন আমাকে 2বার কাটতে নিয়ে গেছিল, নেড়ে বলে, ও দেশের মানুষ মুসলমান থেকে নেড়ে বলে। কেন নিয়ে গিয়েছিল? হ্যাঁ, কেন নিয়ে গেছিল? কাটার জন্য নিয়ে গেছিল। মানে আমি আমার ছোট বোনের স্কুল পরীক্ষা কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়ের কাছে একটা পানের দোকান ছিল, ওইখানে পান সিগারেট খাচ্ছি। আমার ছোট দুলা ভাই ওরই স্কুল, আমার ছোট বোনের স্কুল পরীক্ষা করবার জন্য ডাক্তারের কাছে যে লোকেশনটা জিজ্ঞেস করেছিলাম। তো সেই সময় আমাকে কলেজ গেছে কতগুলো ছেলে বেরিয়ে ওরে সারা নেড়ে, আমি তখন পাঞ্জাব পরে আছি এবং চুরুপ দাঁড়িয়েও ছিল আমার, বুঝতে পারলেন? মানে সারা দাঁড়িয়ে এখন 64 তো রাইট হয়ে গেছে না, 64 রাইট হয়েছিল না। তারপরে আমাকে আমাকে 4-5 জন ছেলে ধরে নিয়ে কলেজ গেটের ভিতরে ঢুকে গেল, নিয়ে যে স্পেস আছে নর্দমার পরে স্পেস আছে, সেইখানে নিয়ে যে গলি আর কি, একজনকে বললে তো ইনে রামদান এসে কেড়ে পড়ো, নেড়ে গিয়ে কেড়ে পড়ো, বুঝতে পারলেন? তো একজন রামদা আনছে। এই তো বছরে আবার কতগুলো ছেলে সেখানে একটা হয়েছে আর ছেলে আরো করে কতগুলো ছেলে এসে তারপরে তোর একটা লাইটে মেরে এই দেশ থেকে সব রেখে শেষ করে দিতে পারবি। হ্যাঁ, তখন ওই আমাকে তাদের মধ্যে একজন ধরে নিয়ে গেটের বাইরে করে গেট লাগিয়ে দিয়ে বলে তুমি এখানে ছুটি পালিয়ে যাও, বুঝতে পারলেন? একদল মারতে গেল, একজন বাঁচালো, রাখে আমরা মারেকে, বুঝতে পারলেন? এই একটা কেস গেল, এটা মনে খুব প্রচন্ড আঘাত লাগে আমার। তখন আমি মনে করলাম এই দেশে থাকবো না, বুঝতে পারছেন? বাড়ি দেখতে গেছিলাম, বাড়ি দেখতে গেলাম, সিরাজউদ্দৌলা বাড়ি দেখতে গেছিলাম। তো সেখানে ফেরার পথে আমার টাকা কম ছিল, বুঝতে পারছেন? কম ছিল তো আমি টিকিট কাটিনি, যে না টিকিট কাটি না, আমি নেই পড়ে প্রচন্ড খিদে পেয়েছে, টাকা না থাকে আমি এতে হরিণঘাট স্টেশনে এসে আদর্শ হিন্দু হোটেল বলে একটা বই হয়েছিল, সিনেমা বই, আদর্শ হিন্দু হোটেল সাইনবোর্ড দেখলাম, বুঝলেন? তাই আমি বলি মনে একটা অ্যাংজাইটি গেল, এইখানে আমি খাবো। হ্যাঁ, আর কলকাতায় তো হিন্দু মুসলমান বাদ বিচার নেই, সব একসঙ্গে খাই, সব হোটেল সবাই খাই। আমি মনে করি, আর ওরা ওদের যেসব দালাল থাকে ট্রেন থামলে সব লোককে হেরিয়ে ট্রেনে সব নিয়ে যায় হোটেলে খাওয়া যায়, নিজেদের হোটেলে। আমাকে ওইরকম ট্রেনে চলে গেল একদিন, বুঝলাম তো। কিন্তু আমার চালচলন দেখে, খাবার অঙ্গভঙ্গি দেখে, বা আমি যখন বাঁ হাতে গ্লাসের পিছনে হাত দিয়ে পানি খেলাম, তখন ওরা ঝুটো হাতে পানি খায়, এবং খাবার পদ্ধতি কিন্তু কিছু আলাদা আছে। তো আমাকে নাম জিজ্ঞেস করলো, আমি মিথ্যে করে হিন্দু নাম বললাম, বুঝতে পারলাম, হিন্দু নাম বললাম। তবু তাদের সন্দেহ গেল নি, যে মেসিয়ার ছিল সে গিয়ে ম্যানেজারকে না কাকে কি বললো, বলতে সার লোক অনেক লোক জমে গেল, সত্যিকার বড় তুমি কে? তখন মারামারি কাটাকাটির সময় তখন তখন ওই হরিণঘাটা হলো বর্ডারের কাছে, পাশে স্টেশন, বুঝলে না?
ওরা বললো যে মুসলমানরা পাঠিয়েছে একে আমাদের জাত মেরে, ওইটাই ছিল সমস্ত হিন্দুদের ব্রাহ্মণদের হোটেল। আচ্ছা, বুঝতে পারছেন, সব ব্রাহ্মণ, 4 তলা বিল্ডিং সব ব্রাহ্মণ। বলে আমাদের জাত মারবার জন্য একে পাঠিয়েছে মুসলমানরা যুক্তি করে, বুঝতে পারছো। আর এই বলে আমাকে খুব ওরাও বেড়েছি কেটে ফেললো বলে ছোড়া বার করছিল, ওই রামদেব বার করছিল। তারপরে কিভাবে বাঁচলেন? বাঁচলাম, আমাকে যখন নিয়ে আসি ট্রেনে হেঁটে তখন একদিন মোটর সাইকেল করে দাঁড়া ওইখানকার থানার দাঁড়া বসে ভাত খাই দুর্বলা, সে এসে গেছে। সে বলছে কি হয়েছে, সে বলে এই ব্যাপার আমাদের জাত মারবার জন্য হিন্দুরা মুসলমানরা পাঠিয়েছে একে কেটে ফেলবো। বলে ঠিক আছে তোমার রাখো, আমার হাতটা দৌড়লে তুমি আমার সাথে এসো, ওদেরকে বলে তোমরা থামো, যা করার আমি করবো। সে তার বাসায় নিয়ে যেয়ে খিল লাগিয়ে দিল, দিয়ে আমাকে বললে তুমি আসল কথাটা কি বলো তো, সত্যি কথাটা বলো তো। তো আমি সত্যি কথাই বললাম, নববাড়ি দেখতে আসছিলাম, আর এরকম আমি স্টেশন নামতেই দালানটা টেনে এসে নিয়ে চলে আসি। আমরা কলকাতায় হিন্দু মুসলমানের হোটেলে কোনো বাদ বিচার করি, সব হোটেলই খাই, আমি হিসাবে এইসব ঢুকে পড়েছি। হ্যাঁ, আর আমি প্রাণের ভয়েতে আমি হিন্দু পরিচয় দিয়েছি। ঠিক আছে, থানায় ফোন করলো, আর ওদেরকে বলে তোমরা যাও, আমি ব্যবস্থা করতেছি। হোটেল লোকেদেরকে বিদায় করে দিয়ে আমাকে থানা থেকে 2জন সিপাহী আসলো, এসে বললো তুমি এর সঙ্গে যাও। আমাকে বললো তুমি এর সঙ্গে থানায় যাও, আর যা কিছু করার ওরাই করবে। আমি থানায় গেলাম, ওরা যে দেখি ওরা 3জন তাস খেলতে, 4জন তাস খেলতে ছিল, 2জন চলে গেছে, 2জন বসে আছে, তার সাথে করেই বসে আছে কাছাকাছি হোটেল থেকে। এটা তা আমাকে বলে তুমি খাটে চৌকায় বসো, চৌকায় বলে খাটে জলচৌকি না, ওটাকে বলে ওই যে বিহারিরা ব্যবহার করে যে খাট, সুতো দিয়ে নারকেল ছোবড়া দিয়ে তৈরি করে, নারকেল দড়ি দিয়ে। আমাকে তুমি ওখানে বসো, ওরা তাস খেলতে লেগে গেল, মগরবের আজান হয়ে গেল। আমি বললাম তোমার নামাজ পড়বো, আমি বলে এক্ষুনি ট্রেন আসবে, নামাজ পড়ে যে পড়ো, এক্ষুনি ট্রেন আসবে, তুমি চলে যাও। হ্যাঁ, তো আবছা অন্ধকার হয়ে গেছে, বলে তুমি চলে যাও, এতে ট্রেনে করে কলকাতায় চলে যাও। বললাম আমি ওখান থেকে, এইটা মনে একটা আঘাত পেয়েছে, 2বার আঘাত পেয়েছে মরার। আর তৃতীয় কারণ হলো আমি ওখানে হাই স্কুল প্রাইমারি স্কুলে 8 বছর টিচারই করেছি, তো 7জন ছিল হিন্দু, আমি একা মুসলমান। আচ্ছা, বুঝতে পারলেন, তো সব সমবয়স্ক, তো আমাকে জড়িয়ে ধরে একজন বলতো সারা টিচাকারি করা হতো, একই বয়স তো, নেড়ে খেতে তো দাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, তো দাড়ি ফেরত দেয়, আমি দাড়ি সবজি আজ ছেড়ে দিলে কালকে বেরোবে, কি হয়েছে দাড়ি ছেড়ে দিলে কি আবার কোনো অবজেকশন নেই। হ্যাঁ, এরকম না এরকম আর কি করতো, মনে দুঃখ লাগে। একসঙ্গে এতগুলো একসঙ্গে খাওয়া দাওয়া করে, একজন মাস্টার বিয়ে হলো, বিয়ে বাড়ি খেতে গেলাম, ওটা খুব ফল পাকড়িয়া দই খেতে নিয়েছি, আর কিছু খাইনি আমি। আর এরা এরকম আমাদের মুসলমানদের বাঁকা চোখে দেখে, এই জন্য আমরা মনে আঘাত পেলাম। সেই আঘাত নিয়ে বাংলাদেশে চলে আসে। হ্যাঁ, সেই শুধু ওই আঘাতেই আসি না, অনেক কারণ, এই যেমন কয়েকটা কারণের মধ্যে অনেকগুলো কারণ হয়তো ছিল, কারণ আছে, সবকিছু মিলে আপনার সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশে চলে আসবেন। বাংলাদেশে আসার পরে আপনার সেই প্রথম দিনগুলা কেমন কেটেছে? কারণ এখানে তো মনে হয় আপনার সবাই অচেনা ছিল, আপনি কাউকে কেউ ছিল না। তো সেই দিনগুলা কেমন ছিল আপনার? আমার একটু কষ্টে কেটেছে, খুব খুব মর্মান্তিক। বড় ছেলেটা তখন 3.5 বছরের। আচ্ছা, বড় ছেলে প্রথম ঢাকায় তখন আসলেন কোন জায়গায়? ঢাকায় অথবা আমি প্রথম আমি আসছিলাম, হিস্ট্রিতে অনেক বিছনের। আমার এক ছোট চাচা শ্বশুর, জি, সে অনার্স পাস করে, অনার্স পাস করে চাকরি পাচ্ছে না ওখানে। আচ্ছা, সে আমাকে বললে জামাই আমি চলে যাবো, পাকিস্তান যাবো, ওখানে চাকরি পেয়ে যাবো। তখন আমি অশান্তির মধ্যে ভুগছিলাম বলে আমি বলে আমি যাবো, বলে তোমার কোনো অভাব অনটন নাই, চাষে ধান, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা মাছ, ফসল, আর তুমি যাও এখন, তোমার অসুবিধা কি? আমার কিছু নেই, আমি যাবো চাকরি শেষ, তুমি মাস্টারি করছো আবার। আমি বললাম না, আমার মন খারাপ হয়ে গেছে, আমি যাবো। তো ওর সঙ্গে চলে আসছিলাম। ও এসে চাচারা এসে ধরা পড়ে গেল, ও বিনা কষ্ট দালাল ধরে আসছিলাম, তো ধরা পড়ে গেল। কারণ আমারই কারণে ধরা পড়লো, কারণ আমি 8 বছর একটা ট্রাঙ্কে আমার শ্বশুর অনেক কিছু দিয়ে দিয়েছিল, কেঁচা পাটি, সেটা ওটা নানা রকম জিনিস, বড় ট্রাঙ্ক ছিল। আপনি তখন বিবাহিত? পিতল কাঠা, হ্যাঁ, বিবাহিত। আমাদের 3.5 বছর একটা বড় ছিল। ও আচ্ছা, মানে আপনি তো বিয়ে করছেন তো মনে হয় কত বছর বয়সে? না, বিয়ে আমি খুব কম বয়সে করি, 22 বছর। 22 বছর বয়সে বিয়ে করছেন? হ্যাঁ, তো ও ট্রাঙ্ক না বলো, তাকেও না বলো, সে অ্যারেস্ট হয়ে গেল।
বুঝতে পারলেন? আমরা তো চলে আসলাম। তা আমার ওর একটা ব্যাগেতে একটা ঠিকানা ছিল। এই ঠিকানায় ও যেখানে মাস্টারি করতো, ও লজিং ছিল যাদের বাড়িতে, সেই লজিং বাড়ির এক মেয়ে ঢাকাতে দয়াগঞ্জে বাসায় থাকতো, তার ঠিকানা পেয়ে গেছিলাম। আচ্ছা, সেই ঠিকানায় এসে ওদের ভাড়াতে উঠেছি। তারপর বিরাট ইচ্ছে, অনেক টাইম লেগে যাবে তো। না, শুনতে থাকে আমাদের হ্যাঁ ভালো লাগতেছে, কারণ আপনার একটা উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন, সেখানে আপনার একটা এটা আমার লাইফ হিস্ট্রির মধ্যে লিখছি, জীবনের ভিতরে লিখছেন। আচ্ছা, তারপর আমরা শুনতে থাকি অল্প করে, আপনি যে যতটুকু বলতে কমফোর্ট ফিল করেন। ওই লোকটার নাম ছিল আলী হাসান, বুঝলেন? ও লেগ মেশিনে কাজ করতো। আমরা যেদিন এসে বাসায় গেলাম, সেদিন ওর বাচ্চা হয়েছে, ওর মায়ের, ওর ওয়াইফের বাচ্চা হয়েছে। তো ছোট লেগে সামান্য চাকরি করে, তো ওই খাটের উপর ঘুমাই মেঝেতে বাচ্চা হয়েছে, বুঝতে পারলেন? তা আমাকে ওরা বললো, তুমি আমার পরিচয় জন্য ওরা মাস্টারের ভাইজির জামাই তুমি, ভাইজি এসছে কি করবো? তো ইচ্ছে অনুসারে একটা মেয়ে ছেলে আসলো, মেয়ে ছেলে এসে বলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো বুঝা চোখ হয়ে ওর পাশে একদম ফাঁকা আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পাকা দুয়ার, উপরে টিনের ছাউনি, আমাকে ওই ঘরে নিয়ে যায়, তুমি এই ঘরে থাকো। হ্যাঁ, আর ওদের তো অবশ্য দেখতেই পাচ্ছ। তো ওই আমি আসবার আগে কিছু টাকা হুন্ডি করেছিলাম। আচ্ছা, একজনের কাছে টাকা দিয়েছিলাম, তার লোক এখানে আছে, সে আমাকে টাকাটা দিয়ে দিবে চিঠি পেয়ে। তো সে টাকাটা না পাওয়া পর্যন্ত আমার 8 দিন খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়ার থাকার। টাকাটা পেয়ে যাওয়ার পর আর অসুবিধা বেশ পাইনি। তারপর চাকরির সাথে সাথে পেয়ে গেছি আমি। ঢাকা স্টিল লন্ডারিতে চাকরি করেছি আমি কিছুদিন। প্রথম চাকরি কোথায় শুরু করলেন? ঢাকা স্টিল লন্ডারি। আচ্ছা আচ্ছা, ঠাটারি বাজার আছে, গুলিস্তানে আছে ঢাকা স্টিল লন্ডারি। তারপরে আপনি এই প্রকাশনা জগতে বা আসলেন কিভাবে? ওই লন্ডারি থেকে, লন্ডারি মালিক, আমি 1 মাসের মধ্যে লন্ডারি মালিকের খুব প্রিয় পাত্র হয়ে গেলাম। 50 জন লোক ওয়ার্কার কাজ করে, বুঝতে পেরেছেন? 25 জন খালি সিরিম্যান আছে। হ্যাঁ, খুব বিরাট। তো সে একটা শাড়ি পুড়িয়ে ফেললো, আমার নামে ক্লেম দিল, আমি পুড়িয়েছি, বুঝতে পেরেছেন? মানে ওই যেখানে তাঁতে শাড়ি দিয়েছে, তো তাঁতে শুকাই মাঠের মধ্যে, সেখানে আমি সিগারেট খেতে এক পাশে বসে বলে গায়ে ঠেকে দিয়ে, আমি সিগারেট খেয়ে তাতে ফেলে দিয়েছে, এটা পড়ে গেছে, আমার না এই ক্লেম উঠলো, বুঝতে পারলেন? কিন্তু আমি যে করি নাই। আর আমার সিগারেট যে আমি সিগারেট খাই, সেই থেকে আমি খাওয়া হয়ে গেলে আমি পদে মারিয়ে দিই, এটা আমার চিরকালের অভ্যেস। তা সাহেব আমাকে ডাকলে, বললো তুমি করে সাহেব, আমি করে নি এটা। আর তাছাড়া আমি সিগারেট খেতে পাতে মুছে দিই, এটাকে দুশ্মনী করে দিই। হঠাৎ মাথায় আর একটা ঘটনা ঘটে গেছিলো। আমি বাবুড়িয়া কেবল ফ্যাক্টরিতে আমি 6 মাস কাজ করেছিলাম, সেখানে আমাকে ফাঁসাবার জন্য চেষ্টা করেছিল। হ্যাঁ, তো সেই বুদ্ধিটা এখানে হঠাৎ মাথায় এসে গেলো, বুঝতে পারেন? সেখানে যে বুদ্ধি খাটিয়ে মাথাটা হঠাৎ এসে গেলো, কিন্তু খুব নার্ভাস ফিল করতে, যে বলবো কথা বলবো কি। তা আমি বললাম, আমি ওখানে স্বীকার করি যে আমি ওখানে গিয়ে হয়তো সিগারেটটা ফেলে দিয়েছি, ওটা পুড়ে গেছে। ওই তাঁত যে গুটাতে এসেছে শাড়িটা, তাঁত দিয়ে গুটাচ্ছে, সে দেখেনি পোড়াটা। তারপর যখন স্ত্রী হয়েছে, ভাঁজ হয়েছে, তখন পোড়া সে দেখেনি। যখন ডেলিভারি হতে গেছে, তখন তার চেক করে নেয়নি। আমি পড়লে তো আগে তোর ভয়ে আমার তো সুগার আসলো কেন? সাহেব আমার এই উপস্থিত বুদ্ধিতে খুব খুশি হলো। আচ্ছা, হ্যাঁ, বলে ঠিক আছে, তোমাদের এই 50 জনের মাসিক করে টাকা যাবে। আর ওই এটা হলো কি পাঞ্জাবি স্বামী স্ত্রী এসেছিল গাড়ি করে, মালটা নিয়ে ডেলিভারি নিয়েছে, শোরুম থেকে নিয়েছে, একদম কারখানায় এসে গেছে সাহেবের কাছে। তা বললো যে ঠিক আছে, তোমার শাড়ির দাম কত? তখন 5,000 টাকা দাম ছিল। কত? 5,000? হ্যাঁ, সেই সময়। আচ্ছা, তো সাহেব কেস করে 5,000 টাকা দিয়ে দিল, চলে গেল উনি। তারপর সবাইকে ডাকালো, দেখিয়ে বিচার হলো। বিচারে হলো কি যে প্রত্যেকেই তোমরা 50 টাকা করে প্রত্যেকে মাসের বেতন থেকে কাটা যাবে। তো এটা কি হলো, কি ভেবে আসলাম, কি হয়ে গেল। যাই হোক, এইভাবে আমি মনের তাগিদেই যে আমি এই ছাত্র সমাজকে কিছু দেবো। আর ছাত্র সমাজকে দিতে হলে ছোটবেলায় দিতে হয়, স্কুল লাইফ থেকেই দিতে হয়। আপনি লেখক হতে চান, তার মানে এটা হচ্ছে মল্লিক ব্রাদার্সে জয়েন করার পরে আপনার ভিতরে সেই বাসনাটা তৈরি হলো যে আপনি লেখালেখি করতে চান। হ্যাঁ, লেখালেখি করতে চান। তার আগে কোনো চিন্তাও করে যে লিখবো। এবং এরপরে আমার বই পড়া নিয়ে শেষ ছিল খুব। বই পড়ার অনেক মার খেয়েছি ছেলেবেলায়, অনেক মার খেয়েছি, মা বাপের হাতে, চাচার হাতে,
বুঝতে পারলেন? আমি 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 খুব ট্রেন্ড ছিলাম, আমি খুব জোরে জোরে আস্তে আস্তে পড়তাম। তো পড়ার বইয়ের উপরে গল্পের বই খুলে দিয়ে পড়তাম। আচ্ছা, সিলেট দাস কি গৃহস্থের একদিন। তখন কি ধরনের বই পড়তেন? কার লেখা বই বেশি পড়া হয়েছে আপনার? শরৎচন্দ্রের বই পড়তাম, নিরঞ্জনের বই পড়তাম, ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই পড়তাম। বুঝতে পারলেন? শরতের বই সবই প্রায় পড়েছি। ফাল্গুনের বই ওখানে যতদিন ছিলাম। আর ডিটেকটিভ বই, নভেল এবং ডিটেকটিভ দুটোই খুব ভালোবাসতাম। আর ভালোবাসতাম সব থেকে বেশি 80% ভালোবাসতাম ধর্মীয় বই। যত আত্মীয় স্বজনের কাছে যত ধর্মীয় বই ছিল, দূরে হোক, গ্রামের হোক, পাশে গ্রামে হোক, কাছাকাছি হোক, সব ধর্মীয় বইগুলো খুব পড়তাম। এবং কোরআনের ট্রান্সলেট আমি ওইখানেই পড়েছি। অবশ্য কোরআন ট্রান্সলেট পড়েছি ম্যাট্রিক পাস করার পরে। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে যে এখানে লেখালেখি, আপনার লেখালেখি শুরুর কথা আপনি বললেন, এরপরে আপনি পাণ্ডুলিপি নিয়ে ঘুরলেন, প্রকাশ করতে চাইলো না, এরপরে প্রকাশিত হলো, সেটা হচ্ছে যে আপনি সংস্করণ হিসেবে 1000 টাকা করে পেলেন। বই লিখতে গিয়ে আপনি কখন আলোচিত হয়েছেন, আবার সমালোচিত হয়েছেন? না, ওটা হয়েছে অনেক পরে, অনেক পরে। এই লেখালেখি একজন সিডি দিয়েছে তো আমাকে, তো বলে এই কি বলে জঙ্গি টাইপের তোমার বই পড়লে লোক জঙ্গি হবে, বুঝতে পারছেন না? বলেছে আবার অনেক আলেমরা, আমার ছাত্রদের মধ্যে যারা আলেমরা মাথার ছেড়া, তারা আমার বইগুলো মাথার ছেড়া অনেক পড়তো। তাদের মধ্যে অনেকে লিখতো, তুই ইসলামে তো প্রেম ভালোবাসা হারাম, তুমি কেন সব লেখো, অনেক ক্রিটিসাইজ করছে। তারপরে বলছি আমার একটা বই লিখছিল আমি, কামিনী কাঞ্চন বলে, ওটা নাকি মিলে গেছে এর সঙ্গে। অবশ্য ছবিটা আমি পড়েছিলাম, পড়ে বইটা লিখেছিলাম, অনুপ্রেরণা পেয়েছিলাম আর কি। বাবলি বলে একটা বই ছিল, কোন লেখার নাম ভুলে গেছি, ছিল কামিনী কাঞ্চন বইয়ের নাম। আমি লিখেছি কামিনী কাঞ্চন। তো আমার ওই আর একটা বিশেষ করে আমি যত বই লিখেছি, বুঝতে পারলেন, ওই অনেক ঘটনা দেখেছি, পড়েছি, বা আত্মীয় স্বজনের প্রথম দিকে তো মানুষ পারিবারিক জীবন নিয়ে লেখে, তারপরে লেখে পাড়াপড়শি, প্রতিবেশী, গ্রাম, দেশান্তরে চলে যায়। আমি কিন্তু প্রথম দিকের বই সমস্ত, এবং আমার বইয়ের মধ্যে প্রায় 70 থেকে 80% সত্য ঘটনা সব। এই জন্য এত লোক গ্রহণ করেছিল। মানে এই ঘটনাগুলো হচ্ছে যে আপনার জীবনের চারপাশে কোনো না কোনো ভাবে ঘটেছে। হ্যাঁ, এই যেমন বিন্দু থেকে বৃত্ত, একটা বিন্দু পেয়েছি ঘটনার, সেইটাকে আমি বৃত্তের আশপাশে লেখে বড় করেছি। আচ্ছা, আমার কল্পনা দিয়ে হোক বা পার্শ্ব চরিত্র যেসব দেওয়া হয়েছে সব তো কল্পনা হলে উপন্যাস হয় না, কিন্তু 80% আমার সত্য ঘটনা। কিন্তু এই যে সমালোচনাগুলো হতো, এই সমালোচনাগুলোকে আপনি আসলে কিভাবে গ্রহণ করতেন? যে যেমন কেউ বলতেছে যে আপনার যে সাহিত্য, এখানে যে ইসলাম প্রেমকে তো সমর্থন করে না, বাট আপনি এখানে প্রেমের সম্পর্ক দেখাচ্ছেন, বাট এখানে নিশ্চয়ই আপনার কোনো একটা মোটিভেশন ছিল, যে আপনি বলতেছেন যে আপনি সমাজকে আসলে দিতে চেয়েছেন, যে মানুষকে দিতে চেয়েছেন যে প্রেম থাকবেই, আস্তে আস্তে জিনিসটা তারা যেন ধর্মের দিকে ধাবিত হয়, এরকম বিষয় আপনি বলতেছিলেন। পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন, এই সমালোচনাকে কিভাবে দেখেন, এবং আপনি যে উত্তরটা দিতেন তাদেরকে, তারা আসলে এটাকে কতটুকু গ্রহণ করতো, বা আপনার কাছে মনে হয় এটা কতটুকু আসলে যৌক্তিক? না, অনেক মাওলানা অনেক নিষেধ করেছে আমাকে, যে আমরা বই পড়ে ছেলে মনে করতে যে প্রেম জায়েজ, বুঝতে পারছেন না? তো তার উত্তর আমি তাকে দিয়েছি। আমি বললাম, আমি তাদেরকে এরকম উত্তর দিয়েছি যে একটা সবাই ভালো জিনিসকে ভালো দেখে না, ভালো জিনিসকে ভালো দেখে না, আবার সবাই খারাপকে খারাপও দেখে না, কারো থেকে ভালো লাগে, কারো থেকে ভালো লাগে। আপনার হয়তো সেরকম হয়েছে। আমি তো আমার আসলে বললাম, আল্লাহ আমার মন দেখবে যে আমি কি উদ্দেশ্যে দেখি, টাকা পয়সা রোজগারের জন্য তো আমি তো কলম ধরি নাই। আমার একটা মানসিক তাগিদ, যে মানুষ একটা মুসলমান কেন মিথ্যে কথা বলবে, কেন একজনকে মার্ডার করবে, একজনকে কেন একজনের জায়গায় জমি কেড়ে নেবে, এই যে মনোভাবটা আমার প্রত্যেকটা বইতে কিন্তু একটা সাবজেক্টের উপরে। এই যে প্রত্যেকটা একজন উকিল এসে আমাকে বাসায় এসে বলে গেল যে আপনি এত লিখেন, ওই যে বাপ মরে গেলে ছেলেরা যে মেয়েদেরকে সম্পত্তি দিচ্ছেন, এই সম্বন্ধে আপনি কিছু লেখেন না, তাও লিখেছি পল্লীবালা বলে একটা বইয়ের মধ্যে লিখছি, বুঝতে পারছি। এরকম এক একজন প্রেরণা দেয়, এক একজন বলে আপনি এইভাবে বলেন, মানুষকে জানাচ্ছেন, আপনার জানানোটা খুব জরুরি এই সমাজে। তারা এসে আরো প্রেরণা দেয়। আশপাশের বিশেষ উকিলরা থাকে, অনেক ভালো ভালো শিক্ষিত লোকেরা থাকে,
তারা এসে আমার বাসায় এসে একটা হলো এই যে একটি ভ্রমণ 5টি ফুল বলে একটা বই আছে, সেটা একজন উকিল এসে আমাকে বলেছিল তার ঘটনা, নিজের ঘটনাটা। আচ্ছা, বুঝতে পেরেছেন? আমি তাকে উপন্যাস আকারে লিখেছি। প্রেম যমুনা বলে, হৃদয় যমুনা বলে একটা বই আছে, সে একজন আলেম লোক, হাফিজ আলেম, সে তার ঘটনা বলেছিল, আমি তাকে উপন্যাস আকারে লিখেছি। বুঝতে পেরেছেন? যে কোনো ঘটনাই হচ্ছে যে আপনি আপনার মেমোরিতে রেখে দিতেন। হ্যাঁ, মনে পড়ে যেত। আর ওটা কি হতো, মনে থাকতো না, লেখার পরে একটার পর সিরিয়াল আসতো। আচ্ছা, যেমন সিনেমার পর্দায় একটার পর একটা আসে, এইরকম মনের পর্দায় সেই ঘটনাগুলো ভেসে উঠতো। আচ্ছা, আপনার সর্বশেষ লেখা প্রকাশিত হয়েছিল 2013 সালে। এরপর লম্বা একটা না, লম্বা সময়ের মধ্যে কত বাচ্চাদের কিছু বইও লিখেছিলাম, আর বড়দের একটা লিখেছিলাম, সংসার হজ করে এসে। আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণ একটা বই লিখেছি। এটা কত সালে? 6 এবং 7 দুটো পড়েছিল একসঙ্গে। আচ্ছা, তো ওর পরে এসে লিখেছি 7 সালে কি 8 সালে হবে এটা লিখেছি। 8 সালে। আচ্ছা, তো মাঝে তো আপনি লম্বা একটা বিরতি, ছোটদের বই লিখেছেন, বড়দের বই তেমন লেখা হয় নাই। তো এর মধ্যে আমাদের তো ইন্টারনেট জগতে অনেক পরিবর্তন আসছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ লিখছে। আপনি কি সোশ্যাল মিডিয়াতে আপনার ঢোকা হয়? মানে ফেসবুকে আমার থেকে প্রথম আমি জানলাম, ফরেন থেকে একটা আমার ছোট ছেলের, মানে ছোট বৌমার দুলাভাই আসছিল, আর তার বাবা আসছিল আমাদের বাসায়। জি, তো সে আমাকে ধরলো, আপনি কাশিম নবাগর, এই দেখেন আপনার কত বই, আপনার আমি মোবাইলে পড়ি। আচ্ছা, বই খুলে দেখালো কাশিম নবাগরের বইগুলো পড়েছি, তার বাবার সামনে বলতে চাই। আচ্ছা, তখন জানলাম যে আমার বই এতে গেছে, ইন্টারনেট চলে গেছে। এই জন্য বই সেল কম পড়েছে। আরো একটা জিনিস হলো কি, লেখার স্পিডটা কমে গেল আমার, একটা অসুখ বিসুখ। আর দ্বিতীয় হলো যে পাবলিশাররা বই ছাপতে চান, বলে বই সব ইন্টারনেটে চলে গেছে, এখন বই কেউ কিনে। আচ্ছা, এরা হয়তো দুটো কারণে বলতে পারে, একটা আমাকে টাকা এডিশন হয়ে টাকা দিতে হবে এই কারণে বলতে পারে, আর হয়তো সত্যি সত্যি ঘটনাটাও হতে পারে। আচ্ছা, তো পাঠক সংখ্যা আর মোবাইলে সব দিনটা ছেলেরা যারা বই পড়তো তারা এখন মোবাইল টিভি, তারা আপনার কাস্টমার কমে গেছে। আপনি মাঝে বলতেছিলেন যে আপনার বই পড়ে জঙ্গি হবে বা এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। তো না, যেহেতু জঙ্গি বলে করেছে, যেতে হয় না। ও আমি যখন ওই কি নাম বললো, যে যখন অ্যাডভার্টাইজ হয়ে গেল, কাগজে সব বেরোলো 2017 সালে, কিন্তু ডেইলি মেইলে হচ্ছে যে আপনাকে একটা এই যে বেরোলো, তখন তারপর থেকে সেটা 71 কত সালে পরে যেন 2017 সালে। তার আগে কেউ জঙ্গি বলে কেউ আমাকে ভাবতো না। জি, এবং সবাই মনে করতো আমি খুব বড় আলেম, কারণ প্রত্যেক বইয়ের মধ্যে আমার হাদিসের কোটেশন আছে এবং কোরআনের কোটেশন আছে। বুঝতে পারছেন? বহু। জি, সেইগুলোর মধ্যে আমি খুব বড় একজন আলেম। এই জন্য আরো আলেমরা খেপা ছিল, আপনি আলেম হয়ে আপনি পড়লে মনে করবেন যে আমি মস্ত বড় আলেম, যে কেউ। বাট আপনি তো ধর্মীয় বই পড়তেন, আপনার তো ধর্মীয় জ্ঞান ছিল, বেশ ভালো জ্ঞান ছিল। এখন কোনো বই না পড়া শেষ হওয়া পর্যন্ত আমি কোনো রেখে তৈরি, আমার বড় একটা আলমারি আছে বইয়ের কালেকশন। এই হাদিস করলাম, তফসির আছে, বহুত হাদিস, বুখারী মুসলিম, যত রকমের হাদিস আছে সবই আছে। এবং অন্যান্য গল্প, রবীন্দ্রনাথ খালি গল্পগুচ্ছ আছে, বাকি সব ছেড়ে দিয়ে দিচ্ছি, রাখেন। আচ্ছা, আপনার নিজের লেখা বইগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বই কোনটি? সবচেয়ে প্রিয় বলতে ফুটন্ত গোলাপ। ওটা এই যে কথা বলছি, আমি যেদিন ফুটন্ত গোলাপ লেখা শেষ করলাম, শেষ লাইন লিখলাম, জি, সেদিন আমার স্ত্রীকে বলেছিলাম যে জীবনে হয়তো আমি অনেক আরো বই লিখবো, কিন্তু এর মধ্যে বই আমি লিখতে পারবো না। এটা কি আসলে আপনার জীবনে লেখা প্রথম বই হিসেবে কি এটা বেশি প্রিয় নাকি অন্য কোনো কারণে? প্রথম বই না, প্রথম বই লিখেছি আমি ক্রন্দশী প্রিয়া। আচ্ছা, পাণ্ডুলিপি যেটা ক্রন্দশী প্রিয়া। আর দ্বিতীয় বই হলো বিদেশি ম্যাম। আচ্ছা, তৃতীয় নম্বর হলো ফুটন্ত গোলাপ, কিন্তু বইটা বেরোলো আগে। আচ্ছা, ওকে। সবাই জানে হচ্ছে যে এটা প্রথম বই আপনার, কিন্তু আপনার ক্রন্দশী প্রিয়া এটা হচ্ছে আপনার লেখা প্রথম বই। তো এই বইটা কেন আপনি এত বেশি ভালোবাসেন, ফুটন্ত গোলাপ বইটি? এটা আমি খুব ছেলেবেলা দিয়ে খুব ইমোশনাল ছিলাম, জি, বিশেষ করে লাভের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে। জি, বুঝতে পারলেন? জি, সেই আমার প্রত্যেকটা বই পড়লে মনে হবে যে আমি বোধহয় ভালোবাসার জাহাজ। আমার মধ্যে এত প্রেম। চিড়াগাঙে যখন থাকতাম, কোম্পানি আসতাম, তো যে দোকান বই আমার কাছে পাইকারি কিনতো, মল্লিক ব্রাদার্সের, সে খালি বলে একটা স্কুল হেডমাস্টার আপনার খালি খুঁজে, প্রত্যেক দিনই এসে খুঁজে, আপনি সেই সময় আসেননি মার্কেটে। আমি তো সন্ধ্যা টাকা তুলতে যেতাম, এই সেই আপনার
স্বপ্নের মানুষ কাছে কাছে করে। তো সে আমাকে একটা যুবক যুবতী মানে যেমন জড়িয়ে ধরে চুমু খায় এরকম অতক্ষণ ধরে আমি আমি কি ব্যাপারটা বলে কি এত চুমু খেতে লাগলো আমার। আমি যখন খুব বিরক্ত হয়ে গেলাম তখন বললাম উনি আবেগে আছেন, আপনার আবেগে আপনার বই পড়ে এত মুগ্ধ হয়েছে। উনি কে জানো? আমাকে বলতে উনি একটা স্কুলের হেডমাস্টার, হিন্দু। আচ্ছা, হেডমাস্টার এবং হিন্দু। সে বইটা পড়ে সে খালি বললো যে এত আবেগ আপনার মনের মধ্যে আসলো কি করে। আমি বলি এটা তো ঈশ্বরের। তারপরে আপনি লিখতে গিয়ে ঠকবাজির ব্যাপার ছিল না। আমার ভালোবাসার মধ্যে কোনো বিট্রে বা কোনো কিছু কোনোটা দিয়েছে কোনো বইতেই লিখিনি আমি কেউ কাউকে বিট্রে করেছে। আপনার বই আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হয়েছে, 30 লক্ষ কপি বিক্রি হয়েছে। অন্য বইও হয়তো 4-5 লক্ষ কপি করে বিক্রি হয়েছে, এরকম প্রচুর বিক্রি হয়েছে। তো আপনার কোনো আক্ষেপ আছে লেখালেখি নিয়ে? না, আমার কোনো আক্ষেপ নেই। আমার কোনো আক্ষেপ নেই, আল্লাহর কাছে কোনো দুঃখ নেই। আমি খুব সাকসেসফুল, এই জন্য আমি খুব তৃপ্ত পাঠকদের কাছ থেকে। পাঠকরা আমাকে এমনভাবে নিয়েছে, কেউ সম্মান দিক না দিক, পাঠকরা আমাকে এত সম্মান দিয়েছে যে আমার দুশ্মন সেও আমাকে যথেষ্ট সম্মান করে। কোনো আক্ষেপ নাই? না, আমার জীবনে কোনো আক্ষেপ নাই। কিন্তু একজন সাহিত্যিক হিসেবে যে সম্মান, যে পুরস্কার বা অনেক ভাবে বিবেচনা আর একটা কথা হলো, আমি এই লেখার পিছনে বড় বড় লেখকদের আমাকে নিয়ে কি বলে প্রেস ক্লাবে যে করে প্রেস ক্লাবে একটা মিটিং হয় না, কি সব বলে তাকে সেই পরিচিত করাবার জন্যে লেখকরা পাবলিশাররা অনেকবার চেষ্টা করেছে, বলে আমরা টাকা খরচ করবো, বুঝতে পারলেন, আমরা আপনার টাকা খরচ করবেন, ঠিক আছে, কিন্তু যারা আমার হয়ে বলবে তাদের পকেট থেকে টাকা দিতে হবে। যারা আমার বই পড়ে বা বলবে তারা আমার বই পড়ে বলুক, অসুবিধা নাই, কিন্তু টাকা খেয়ে বলবে আমি যা নই তাই সেটা বলবে, সেটা আমি পছন্দ করি না, আমি করিনি। আমি নাহলে কাকুলি প্রকাশনী মালিক প্রেস ক্লাবে কন্ট্যাক্ট করেছিল, হ্যাঁ, এবং বাজেটও বলেছিল 50,000 টাকা আমার খরচ হবে, কিন্তু আমি রাজি হয়নি। আর আমি এই বই লেখা হওয়ার পেছনে আমি তো শুনেছি, বা তখন তো দোকানদারি করতাম, হুমায়ুন আহমেদকে ওই শঙ্খলীল কারাগারে আর একটা কি হয়েছে ওনার প্রথম যে দুটো বই লিখেছিল নন্দিত নরকে, হ্যাঁ, এই দুটো বই কাঁধে করে নিয়ে দোকানে দোকানে বেরিয়েছে, কাঁধে ঝোলা ব্যাগে করে। ওরা ওই সাহিত্যের নামের জন্য ওরা বহুত খেটেছে, অনেক টাকা পয়সা খরচা করেছে নাম কেনার জন্য, কিন্তু আমার নাম কেনার জন্য আমি একটা আমার বইয়ের পেছনের যে সাহিত্যের লেখক হিসেবে, উপন্যাসিক হিসেবে আমি একটা নয় পয়সা খরচ করিনি, যা করেছে ওরা পাবলিকই করেছে। আচ্ছা, তারপর মনে করুন আমি বাংলা একাডেমির একটা সদস্য, জীবনী সদস্য আমি, তো ওখানে প্রায় 60-70টা বই আমি ফ্রি দিয়েছিলাম ওদের লাইব্রেরিতে, বুঝতে পারছেন। তারপরে বাংলা একাডেমির বহু লোক বহু প্রশংসা করেছে আমার, যে আপনি কাশিম বকর, আপনার বই পড়ে আমরা খুব মুগ্ধ। এই যে এই পাওয়াটাই আমার কাছে খুব বড় পাওয়া। তারপরে বাংলা একাডেমির লেখক ডিকশনারি আছে, তাতেও আমার লাইফ আছে, এবং যত বই লিখেছি সব লিস্ট আছে। অনেকে একটা প্রশ্ন হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো শুনে থাকবেন বা আপনার জীবনে শুনেছেন কিনা আমি জানি না, বাট প্রশ্নটা হয় এরকম যে আপনি জনপ্রিয়, আপনার লেখা জনপ্রিয় হবে, লেখার কারণে আপনি জনপ্রিয়, তো জনপ্রিয় বই মানে সেটা কি ভালো সাহিত্য কিনা, এরকম প্রশ্নের মধ্য দিয়ে কি আপনাকে কখন যেতে হয়েছে? আমি নিজে সেটা অনুভব করি, আমি বড় সাহিত্যিক না। সাহিত্যের যে মূল্যায়ন যেটা, জি, সেরকম আমার লেখার মধ্যে নেই। আমাকে ওই 24 ওর মালিক নিয়ে গেছিল আমাকে, এরকম তাকে আমি বলেছিলাম, সে আমাকে এই প্রশ্নটা করেছিল। আমি বললাম, দেখেন আমার পকেটে আছে 10 টাকা, জি, আমি 15 টাকা খরচ করবো কি করে? আমি 15 টাকা খরচ করবো কি করে? বললে আপনি এত খুব দামি কথা বলেছেন, আপনার যত সাক্ষাৎকার নিয়েছি আমি যত, কিন্তু এর মতন দামি কথা কেউ বলেনি। আমি বলতে চেয়েছিলাম যে আমার কাছে 10 টাকা, আমি 15 টাকা খরচ করবো কোথা থেকে? তো আমার যে সাহিত্যের যে জ্ঞান যতটুকু আছে সেইটুকুই আমি দিতে পেরেছি পাঠক সমাজকে, তার বেশি আমি দেবো। তার বেশি দিচ্ছে হুমায়ুন আহমেদ দিচ্ছে, মিলন দিচ্ছে, তারপরে অন্যান্য বড় বড় যারা লেখক তাদের আছে বেশি, তারা দিচ্ছে। বাট এই ধরনের সমালোচনা কি আপনাকে কখনো কষ্ট দিত? না, আমার কষ্ট দেয়, কারণ আমি আমার স্যাটিসফ্যাকশন,
কারণ আমি তো যশ খ্যাতির লোভ করিনি, এবং আমাকে খুব ভালো লোক আমি আশা করিনি, আমি কোনোদিন মনে মনে চিন্তাও করিনি। আমাকে আমার না, আমি তো চেয়েছিলাম আখেরাতের জন্য, যে আল্লাহকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ তোমাকে ক্ষমতা দাও, আমি মানুষকে ভালো করার জন্য একটু কিছু লিখবো। আমি আল্লাহকে খুশি করার জন্য যে চেষ্টা করেছি, ওই জন্য মানুষের খুশি আমি কামনা করিনি, এবং টাকা পয়সা অবলম্ব করিনি। আমি জীবনে এই পর্যায়ে এসে আপনি নিজেকে আসলে কতটুকু সফল মনে করতেছেন? না, আমি আপনার যে উদ্দেশ্য ছিল, আপনি সেই উদ্দেশ্যে আসলে কতটুকু সফল হয়েছেন? 100% সফল আমি, 100%। আমার মানসিক দিক থেকে আমার মানসিক 100% সফল। কারণ আমার বই ছেলে মেয়ে বৌমা শ্বশুর শাশুড়ি সবাই পড়তে পারবে, অর্থাৎ প্রত্যেকে তার থেকে মশলা পাবে যে আমি শ্বশুর, আমার শ্বশুর এরকম হওয়া উচিত ছিল, জি আমি মা, আমার মা এরকম হওয়া উচিত ছিল। তারা একবার হলে বিবেকে তার কামড়াবে, প্রত্যেকের বিবেকে কামড়াবে, যদি তার ইমান থাকে, মুসলমান সে যদি হয়, অল্প পরিমাণে যদি ইমান থাকে, তার মনে হবে যে হ্যাঁ, আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না, আমি ঠিক বাপ হতে পারিনি, আমি ঠিক ছেলে হতে পারিনি, আমি শাশুড়ি হতে পারিনি, আমি মেয়ে হতে পারিনি, এরকম তার মনে জাগবেই। যে কোনো বই আপনি পড়বেন একটা। আচ্ছা, প্রতিবেশীরাও যে কি দুর্ব্যবহার করে, আমার প্রতিবেশী আমার সঙ্গে যা দুর্ব্যবহার করে সেটা শুনলে চোখে দিয়ে পানি আসবে। কিন্তু এইগুলো আমার একটা পুঁজি লেখার, যে প্রতিবেশীর সঙ্গে এই জন্য আল্লাহ পাক বলেছে যে যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ থাকে সে বেহেশত পাবে, মানে কষ্ট দেবে না প্রতিবেশীকে। আপনার সাথে কি হয়েছিল আপনার প্রতিবেশী? আমার সেসব বলতে সেটা বদনাম হয়ে যাবে, আমি বলবো না। সেই কষ্ট তো আপনার মনে আছে? হ্যাঁ, সেই কষ্ট করতে আল্লাহ মাফ করে দিয়েছি, মারা গেছে, মাফ করে দিয়েছি তাকে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কারণ যে যা কাজ করবে সে তার ফল পেয়ে গেছে, এই জন্য মরা লোকের কোনো আলোচনা করতে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা সেই প্রসঙ্গে যাব না। বাট এখন বর্তমান সময়ে এসে অনেকে হচ্ছে জনপ্রিয়তার পেছনে ছুটতে চায়, অনেকে হচ্ছে জনপ্রিয় লেখক হতে চায়। তো এই জনপ্রিয়তাটাকে আপনি হচ্ছে একদম আসলে কতটুকু উপভোগ করতেন? না, জনপ্রিয়তা আমি কোনোদিন নিজে আশাও করিনি, এবং যে করতে চাই ছেলেরা বসে বলে এই লেখকের লোক এখন খুব চলতে যায়, আমি ঠিক আছে, তাকে পাঠক সমাজ গ্রহণ করেছে, লিখতে ভালো, আমার কোনো হিংসা বিদ্বেষ তাদের বলতে আসলে আমারটা কেন হলো না। তবে মাঝে মাঝে একবার হয়তো আমার কেউ গালাগালি করে কোনো চিজ মানে খুব ব্যথা পেতাম। আচ্ছা, হ্যাঁ। কখনো কি প্রত্যুত্তর দিতেন? না, আমি তো দিইনি। আমরা প্রায় শেষের দিকে আসছি, আমি আরো কিছু অল্প করব। আপনার জীবনে এমন কোনো বই আছে যেটার প্রভাব অনেক বেশি, বা আপনার লেখালেখিতেও সেই বইয়ের কোনো প্রভাব রয়েছে? প্রভাব একটা তো সব বইতেই আছে, সেইটা হলো ডিপ প্রেম, যেটাকে বলে গভীর প্রেম। জি, নায়ক নায়িকার মধ্যে যে প্রেমটা হয়, জি, বুঝতে পারছেন? জি। যেমন একটা বই লিখেছি প্রেম বেহেশতের ফল বলে একটা বই আছে। আচ্ছা, প্রেম বেহেশতের ফল। জি। তো একজন চিটাগাং লাইব্রেরি আমাকে দেখে বললো যে এটার নাম প্রেম বেহেশতের ফল লিখেছেন কেন? আচ্ছা, সে পড়েছি বইটা, পড়ে আমাকে বলতে। তা আমি বললাম কেন লিখেছি সেটা আমি জানি, কারণ আমি কোনো জিনিস নিজের থেকে করি নাই। চিটাগাং এর একটা পাঠক, তারা কয়েক ভাই, আমার শুধু তখন বোধহয় 60টা না 70টা বই বেরিয়েছে, সে শুধু বই নিয়ে একটা বিরাট কবিতা লিখে তাকে লিখে আমাকে প্রেরণ করেছে, শুধু বইয়ের নাম দিয়ে, অন্য কোনো শব্দ ব্যবহার করেনি। আমার ওই 60টা না 70টা বইয়ের নাম দিয়েই একটা কবিতা লিখেছে বিরাট ওখানে, সেটা আমি লেমিনেশন করে রাখছি আমি। আচ্ছা, তো সেটা তাকে ভালো লাগছে, সে করছে। কেউ যার খারাপ লাগবে, অনেকে মোল্লা বলে, মোল্লার বই কেন পড়িস? তো ওরাই দেখে আমাকে, যে আমাকে আমার টেবিলে এই বইটা দেখে আমার বান্ধবী বলে এটা মোল্লার বই, তুই পড়িস কেন? বইটা আমি পড়ছি। তো মোল্লার বই তুই পড়িস কেন? তুই পড়ছিস তো ভালো করে পড়ে দেখ, এই আমারটা নিয়ে যা। কিন্তু আমাদের মোল্লা তো কোন খারাপ করতে, চুরি ডাকাতি করতে বলেনি, লুচ্চামি করতে বলেনি, শুধু ভালো কথা বলছে, এটা তো খারাপ হলো কোথায়? এরকম পাঠিকার আমাকে চিঠি দিয়ে লিখে জানাই। আচ্ছা, আপনার পড়া প্রিয় বই কোনটা? ফুলের কাঁটা। ফুটন্ত গোলাপ তো 1 নম্বরে আছে, দ্বিতীয় হলো ফুলের কাঁটা। আচ্ছা, ফুলের কাঁটা একটা অদ্ভুত বই, আর একটা হলো বাসর রাত। আচ্ছা, বাসর রাত নামটা যদি নোংরা মতন একটু, কিন্তু ওটা কোনো বাসর রাতের কোনো ঘটনা নাই। বাসর রাত খালি নায়ক নায়িকার পরিচয় হবে, তবে আমি নামটা বলছি যে আমরা নামটা চেঞ্জ করবো,
আচ্ছা নামটা আমি বেঁচে আছি দেখুন, আমি নাম চেঞ্জ করতে পারবো। আচ্ছা মান অভিমানে বলে দিতে পারলেই হয় আর কি, কারণ ওই বাসর রাতেই যে ওদের পরিচয়টা হবে। আচ্ছা 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 ওকে। দুজনকে ভালোবাসতো গভীর হবে, কিন্তু কেউ অগ্রভূমিকা নিত না, সবসময় এড়িয়ে চলতো। আপনার সমসাময়িক সময়ের কোন কোন লেখকের বই আপনি পড়ছেন বা তাদের বই নিয়ে আপনার মূল্যায়ন কেমন? আমি এখানে এসে প্রথমে বন্ধুর সিরিজ পড়ছি, আচ্ছা মাসুদ রানা পড়েছি, এগুলো খুব ভালো লাগতো আমার। আচ্ছা তারপরে আমার আব্বা আম্মাকে দিতাম বনুর সিরিজ, আমার মা তো খুব প্রিয় ছিল মায়ের বনুর সিরিজ। আচ্ছা যাই হোক, তারপরে হুমায়ুন আহমেদও পড়ছি, মিলনের বই একটা পড়েছি আমি, বইটার নাম আমি ভুলে যাচ্ছি, ও একটা ওই কথাটা খুব মনে পড়ছে না, খুব দামি কথা লিখেছিল। যেমন ফাল্গুনী মুখোপাধ্যায়ের একটা বই আছে, শুভ মম জীবন, আচ্ছা এটা আমার দাগ কেটে আছে, বুঝতে পেরেছেন? তারপরে এর কি বলে, এখন আর মনে আসছে না কিছু, আমার ব্রেনে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ আপনি বলছিলেন যে আপনি একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ কয়েক মাস আমি এখন সে মনে হয় যেন আমি সেই অবস্থায় যে আমি নিজের বাড়ি চিনতে পারি না, আমার পাশে এখানে অমুক ছিল তমুক ছিল, নানা রকম না জিজ্ঞেস করি। আমার এখন আমার ওয়াইফ নাই তো, আমার মারা গেছে। আর আপনি তখন বলছিলেন যে লেখকদের উদ্দেশ্যে আপনার আসলে কিছু বলার ছিল। হ্যাঁ আমি কবিতা, অনেকগুলো কবিতা লিখেছি, কবিতাগুলো খুব ভালো করা লেখকদেরকে বলেছি আমি কবিতার মধ্যেই, যে আপনারা এমন কিছু লেখেন যাতে মানুষ হয়, মানুষ উচ্ছন্নে না চলে যায়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম আমাদের আজকের অতিথি কাশিম বিন আবু বকর সাহেবের গল্প। তো একজন মানুষ তার জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, তার প্রচুর বই বিক্রি হয়েছে, যার পাঠকের ভিতর তিনি নিজেই বলছেন 80% মতো পাঠক ছিল তার গ্রামের। সেই সাহিত্যকে তিনি নিজে বই নিয়ে প্রচুর জায়গায় ভ্রমণ করেছেন। এখনো হয়তো লাস্ট 10 বছর 12 বছর তার কোনো বই প্রকাশিত হয়নি, তবু তার যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্য দিয়ে তিনি আমাদের কাছে বেঁচে থাকবেন। এটা আমাদের গল্পগ্রাফির নতুন বছরের একটা নতুন প্রাপ্তি, যে আমরা এমন একজন লেখককে নিয়ে কথা বলতে পারছি যার বই 30 লক্ষ কপি পর্যন্ত বিক্রি হয়েছে। তো সেই গল্প শুনবেন, সেই গল্পের সাথে থাকবেন, আর আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।